ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের দর্শন বিষয়ের একেবারে লাস্ট মিনিট সাজেশন দিতে চলেছি। হাতে গোনা কয়েকটি প্রশ্ন। এখন কথা হলো, এই অল্প সময় সিলেবাসের বিশাল কলেবর সব কিছুকে নিয়েই তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়েও ফেললে। পরীক্ষার অভিজ্ঞতা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন যারা ভাবছো যে এই মুহূর্তে আমি এই ফিলসফি পরীক্ষা দেবো কি করে, এত বড় সিলেবাস তো শেষ করে উঠতে পারলাম না, প্রশ্নও তো অনেক ছাড়া হয়ে থেকে গেল, অনেকগুলো তো মুখস্থই করে উঠতে পারলাম না বা বুঝতেও পারছি না, যারা এই অবস্থাতে আছো তাদের জন্য তো আমার এই সাজেশন একেবারে ব্রহ্মাস্ত্রের ন্যায় কাজ দেবে। আর যারা বেশ কিছুটা করেছো কিংবা অনেকটাই সেরে ফেলেছো, তাদেরও বলবো এক ঝলক দেখে নিতে। আমি একেবারে এই বিষয়ের যে টপিকগুলো রয়েছে তোমাদের বা যে অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায় থেকে নির্বাচিত কিছু কিছু যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আমি করেছি এবং আমি আমার আত্মবিশ্বাস থেকে মনে করি, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে, যে এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু আসতে চলেছে। অতএব অবহেলা না করে আমি যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একবার দেখিয়ে যেও। আমি ভিডিওর শেষে তোমাদের সাজেশনটা দিয়ে দেবো, স্ক্রিনে থাকবে, তোমরা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে নেবে এবং এগুলোকে চোখ বুলিয়ে নেবে। আমি কেন বিষয়টা আলোচনা করছি, অধ্যায় ভিত্তিক যেভাবে প্রশ্নগুলো আসবে, বেশ কিছু কিছু অধ্যায় আছে যেগুলোর একটা বা দুটো প্রশ্নের উত্তর তুমি মোটামুটি রেডি করতে পারলে, অর্থাৎ ওই বিষয় সংক্রান্ত কিছুটা ধারণা তুমি তৈরি করে রাখতে পারলে, প্রশ্ন যাই আসুক না কেন সেই প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে। আসা যাক 6 নম্বর প্রশ্ন নিয়ে। আমাদের যেসব চ্যাপ্টারগুলো থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে, তার মধ্য থেকে কয়েকটা প্রশ্ন আমি নিয়েছি, যেমন আরোহ অনুমানের আকারগত এবং বস্তুগত ভিত্তি কি কি। এই দুটো, আকারগত এবং বস্তুগত, এই দুটো করবে। উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য, যদিও পার্থক্যগুলো 3 নম্বরের ক্ষেত্রটা একটু বেশি, তবুও এটা কিন্তু 6 নম্বরের জন্য রেডি করবে। কার্ভেদ রিড এর মতে কারণের গুণগত লক্ষণ ব্যাখ্যা করো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং অপসারণের সূত্র কাকে বলে, মিলের অপনয়ন সূত্রগুলির আলোচনা করো। মিলের পরীক্ষণমূলক পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি লেখো। আসলে কি হয়েছে, আগে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া হতো সেটা ছিল 8 মার্কস এবং এখন তোমাদের সেই জায়গাতে 6। ফলে কি হয়েছে, লেখার জায়গাটা যেমন কমেছে, প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়েছে। ওখানে হয়তো ভেঙে 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 প্রশ্নগুলো দেওয়া হতো, এখন দেখা গেছে যে বৈশিষ্ট্যটা এটাই 6 নম্বরের একটা। মিলের বিশেষত 4টি যে পদ্ধতির কথা বলা হয়েছে, অন্যয়ী, ব্যতিরেখী, অন্যয়ী ব্যতিরেখী এবং সহপরিবর্তন, এই 4টা তুমি যদি করো, এখান থেকে তুমি 6-এর প্রশ্ন কিন্তু একটা পাচ্ছ। আগে হয়তো এটা ভেঙে ভেঙে তার ব্যাখ্যা, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত এবং সুবিধা অসুবিধা দুটো করে লিখতে দিত। এটা এই ধরনেরও প্রশ্ন থাকতে পারে। আবার হয়তো দেখা গেল অন্যয় পদ্ধতি বা অন্যয় ব্যতিরেখী পদ্ধতির সুবিধাগুলি আলোচনা করো কিংবা অসুবিধাগুলি 4টি লেখো, এইভাবেও দিতে পারে। অতএব তুমি একেবারে ধরে রাখতে পারো যে এই 4টা করলে কিন্তু তুমি একটা 6-এর প্রশ্ন ওখানে পেয়ে যাচ্ছ। দ্বিতীয়ত বলি, যেটা রবীন্দ্রনাথের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং মহাত্মা গান্ধীর ভাবনায় যে অহিংসা, এই 3টি যদি একটু ধারণাটা গঠন করে নিতে পারো না, এখান থেকে বহু প্রশ্ন হতে পারে। কিন্তু তোমাকে জেনে নিতে হবে মানবতাবাদ কি,
এবং রবীন্দ্রনাথ তার যে জীবসত্তা এবং বিশ্বসত্তা, এই মানবতা সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন, এই জায়গাটা করে নিতে হবে। মানবতাবাদ বর্তমান আমরা যে সমাজ ব্যবস্থাতে যেভাবে পাচ্ছি, অর্থাৎ রবীন্দ্রনাথের চিন্তাধারার মানবতাবাদকে যদি বর্তমানে কার্যকরী করা হয়, তাহলে কি কিছু পরিবর্তন আসবে? এ নিয়ে হয়তো তুমি তোমার নিজস্ব মতামত লিখতে পারো, তবে তোমার ধারণা থাকতে হবে। না ধারণা থাকলে তুমি তো বর্তমানের সঙ্গে রবীন্দ্রনাথের যে মানবতাবাদের ব্যাখ্যা, তিনি যা ব্যক্ত করতে চেয়েছেন, সেটা লিখতে পারবে না। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার আসতে পারে। জীবসত্তা বিশ্বসত্তা সম্পর্কে লেখো, বিশ্ব মানবতাবাদের যে তাৎপর্য, এই তাৎপর্য সম্বন্ধে হতে পারে, সমাজ কিভাবে পরিবর্তন আনা যেতে পারে, এই বিষয়গুলো। দ্বিতীয়ত হচ্ছে স্বামী বিবেকানন্দের যে কর্মযোগের ধারণা, কর্মযোগ সম্পর্কে আজকে নতুন কিছু না। আমরা শ্রীমদ্ ভগবত গীতা কর্মযোগের কথা অল্প বিস্তর সবাই জানি। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সারথি হয়ে রণাঙ্গনে গিয়েছেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন, উনি যুদ্ধ করতে চাইছেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে তাকে কর্মযোগ সম্পর্কে যে বার্তাগুলো দিয়েছেন, যে জ্ঞান প্রদান করেছেন, ওই জায়গা থেকে, অর্থাৎ গীতার সেই মূল ভাবনা থেকে স্বামী বিবেকানন্দ কর্মযোগ সম্পর্কে তিনি কি বলছেন, অর্থাৎ স্বামীজির চিন্তা ভাবনায়, অর্থাৎ দর্শনীয় দার্শনিক তত্ত্ব থেকে যেভাবে তিনি তার এই কর্মযোগ সম্পর্কে বলেছেন, এটা আমাদের জানতে হবে। দ্বিতীয়ত, কর্ম দুই ভাগে যেটাকে দেখানো হয়েছে, একটা নিষ্কাম কর্ম, একটা সকাম কর্ম। এগুলো ভুরি ভুরি উদাহরণ নিজেও দিতে পারবে। তোমাকে জেনে নিতে হবে সকাম কর্মটা কি এবং নিষ্কাম কর্ম কি। বিশেষত নিষ্কাম কর্মের ক্ষেত্রটা স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনায় কি, এই বিষয়টা তোমাকে কিন্তু একটু ভালোভাবে জেনে নিতে হবে। তাছাড়া বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত ব্যাখ্যা করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য, এটা করবে। এরপরে আসি মহাত্মা গান্ধী। আমরা জানি অহিংসার বাণী তিনি প্রচার করেছেন। ইতিহাসে আমরা বিভিন্ন যে আন্দোলন হয়েছিল, অহিংস অসহযোগ আন্দোলন থেকে আরম্ভ করে এই রাজনৈতিক প্রেক্ষাপটে গান্ধীজির যে অহিংসার বাণী বা তার যে দর্শন কিভাবে প্রয়োগ করেছিলেন, এই দিকটা আছে, দেখবে আলোচনা করা আছে বইয়ে। এই বিষয়টাকে একটু জেনে নিতে হবে। আবার দার্শনিক হিসেবে তিনি যে অহিংসার স্বরূপটাকে দেখিয়েছেন, এই বিষয়টাকে একটু দেখে নিতে হবে। তাহলে রাজনৈতিক দিক থেকেও তার যে এই অহিংসার যে ভাবনা, এটাকে কিভাবে তিনি প্রয়োগ করেছিলেন, কি বলতে চেয়েছেন, অহিংসা দিয়ে কিভাবে তিনি সমস্ত জিনিসকে লাভ করা যায়, তার এই চিন্তা ভাবনা সম্পর্কে তোমাকে ধারণা করে নিতে হবে। তাহলে কি হবে, 6 নম্বরের প্রশ্ন এখান থেকে একটা শিওর, এবং 3 নম্বরের প্রশ্নগুলো থেকেও কিন্তু তুমি সুন্দরভাবে যাই দিক না কেন এখানে লিখতে পারবে। এই তো গেল তোমার 6 নম্বর প্রশ্নের মধ্যে থাকা হাতে গোনা কিছু প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের কিছু কিছু পার্থক্য আছে। পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মধ্যে পার্থক্য, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো উপমা যুক্তি এবং মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য একেবারে এসেই গেছে। উপমা যুক্তি এবং বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো মূলত একটু করবে। এবং কার্য কারণের যে শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা ব্যাখ্যা করো। আমি অতিরিক্ত প্রশ্ন দিইনি, একেবারে যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে এবছরের জন্য এগুলো আসছে, সেই প্রশ্নগুলোই তোমাদের আমি আলোচনা করছি। আবশ্যিক শর্তরূপে কারণ,
পর্যাপ্ত শর্তের কারণ এটা একটু দেখে নেবে। অন্যই পদ্ধতির অপসারণের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো হতে পারে 3 নম্বরে এক নম্বরের যে সূত্র আছে, 2 নম্বরের যে সূত্র আছে সেটিকে হয়তো ব্যক্ত করতে বললো। এবং ব্যতিরেকী পদ্ধতির ভ্রান্ত প্রয়োগ, কোন কোন যে দোষ হয়, কোন কোন দোষের উদ্ভব হয়েছে, এই বিষয়টাকে একটু দেখে নেবে। এছাড়া মানবতাবাদ কি, বিশ্ব মানবতাবাদ কি, মানবতা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, রবীন্দ্রনাথের মতে যে মানবতাবাদ কয় প্রকার ও কি কি, সসীম ও অসীম ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য কি, কে বলেছেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এবং এটি কেন বলেছেন। হ্যাঁ, 3 নম্বরে এই ধরনের প্রশ্ন দিতে পারে। বেশ কিছু কিছু ধরো উক্তিগুলো, যেমন এখানে বলা হলো মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই ধরনের রবীন্দ্রনাথ বলছেন। মানুষের শ্রেষ্ঠ গুণ হলো প্রেম, মানবতাবাদের রবীন্দ্রনাথের এই যে বহুমাত্রিক একটি ধারণা, এটি আলোকপাত করো। আবার মনুষ্যত্ব হলো মানুষের আসল ধর্ম, ঈশ্বর হলেন বিশ্ব মানব, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই ধরনের উক্তিগুলো থেকেও কিন্তু 3 নম্বরের প্রশ্ন দিতে পারে। এইগুলোকে একটু তুমি দেখলে, যখনই রবীন্দ্রনাথ প্রসঙ্গে এলো মানবতাবাদ, সেই সম্পর্কে একটু লিখে দিয়ে তার এই বক্তব্যের ওপরে তুমি কিন্তু একটু লিখতে শুরু করলে, বাস হয়ে গেল 3 নম্বরে। আবার ধরো স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে নিজ নিজ কর্মক্ষেত্র প্রত্যেকেই মহান, বিবেকানন্দের কর্মযোগ অনুসারে উক্তিটি ব্যাখ্যা করো। আবার অনাসক্তিতে পূর্ণ আত্মত্যাগ, এই ধরনের কিছু কিছু উক্তি বইয়েতেও আছে, সেগুলোকে একটু দেখে নেবে এবং তার একটু ব্যাখ্যা তুমি যে দিতে পারবে সেই রকম করে মনে রাখবে। তাহলে 3 নম্বরের প্রশ্নে এখান থেকে গেল স্বামী বিবেকানন্দের মতে ভক্তিযোগ বা ভক্তি মার্গ কি, বিবেকানন্দ গীতায় কর্মযোগের ভাবনাকে কিভাবে ব্যক্ত করেছেন, এটা একটা ভালো প্রশ্ন। নিষ্কাম কর্ম কাকে বলে অথবা সকাম কর্ম কাকে বলে, এর ডেফিনেশনটা একটু করে নেবে এবং 2-4টা উদাহরণ দিয়ে তুমি কিন্তু ওখানে ব্যক্ত করবে, তাহলে হয়ে যাবে। শিবজ্ঞানী জীব সেবা বলতে স্বামীজি কি বুঝিয়েছেন, এটা একটা ভালো দিক, যেটা উক্তিতে। অহিংসায় সর্বশ্রেষ্ঠ অস্ত্র ব্যাখ্যা করো, কে বলেছেন, গান্ধীজি বলেছেন। গান্ধীজির অহিংসা এবং সহানুভূতির ধারণা সম্পর্কে লেখো, এইগুলোই মূলত 3 নম্বরে আসবে। এবং যেগুলো তোমাদের 2 নম্বরের কিছু কিছু প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন, প্রথমত সংজ্ঞাগুলো করে নেবে, সংজ্ঞাগুলো দিতে পারে। এবং আমি যেসব প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো আমি আর পড়ছি না, সময় নষ্ট করছি না, এগুলো করবে। এবং 2-1টা জিনিস আমি তোমাদের বলি, যেমন বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র থেকে, এটা তোমাকে হয়তো একটা বচন দিল, সেই বচনটাকে বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র তোমাকে দেখাতে হবে। ধরো একটা উদাহরণস্বরূপ বললাম, মানুষ অমর হতে পারে না, এর বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র তোমাকে তৈরি করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করেছো তো, বচন এবং বুলীয় ভাষ্য সহ ভেন চিত্র এগুলোকে অভ্যাস করে নেবে। আর কিছু যেগুলো আছে আরোহ যে যুক্তিগুলির বিচার, এখানে হয়তো এইভাবে দিল, আমরা যতই রুটি খাচ্ছি ততই স্বাস্থ্যের অবনতি হচ্ছে, সুতরাং রুটি খাওয়ায় স্বাস্থ্যের অবনতির কারণ। তো এই যে বিভিন্ন ধরনের তোমার আরোহ পদ্ধতির মধ্যে যেগুলো রয়েছে, সেইগুলো 2-4টা করে করে তুমি ওখানে করে রাখবে এবং সেই জায়গা থেকে তোমাকে কিন্তু বিচার করতে হবে, সুন্দরভাবে কিন্তু এগুলো পারবে। এবং নিশ্চয়ই এগুলো অভ্যাস করেছো, যদি না করে থাকো তাহলে এগুলোকে একটু দেখে নেবে। এইগুলো মূল সাজেশন, এগুলোকে ভালোভাবে একটু চোখ বুলিয়ে নাও এবং যদি কোথাও ছাড়া হয়ে থাকে তাহলে এগুলোকে একবার করে নাও, হাতে যেটুকু সময় আছে, যথেষ্ট সময় আছে। আর আজকে যদি তুমি প্রথম আমার চ্যানেলটাকে দেখছো, তার একটা সাবস্ক্রাইব করে দিও, আরো পরবর্তীকালে ভিডিওগুলো দেখার জন্য বা অন্যকে দেখানোর ক্ষেত্রেও তুমি কিন্তু একটা সুযোগ করে দেবে। অর্থাৎ চ্যানেলটাকে শেয়ার করবে,
আর ভালো লাগলে একটা লাইক করবে। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও, দেখবে অকৃতকার্যের জায়গা কিন্তু কোথাও নেই।